নমস্কার, আমি সুবিনয়। গল্প পাঠের আসরে আজ আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প ফকির পাঠ করে শোনাচ্ছি। গল্প ফকির, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ইচু মণ্ডলের আজ বেজায় সর্দি হয়েছে। ভাদ্র মাসের বর্ষণমুখর শীতল প্রভাত, তালি দেওয়া কাঁথা, ওর বউ, তার নাম নিমি, শেষ রাত্রে গায়ে দিয়ে দিয়েছিল। এমন সর্দি হয়েছে যেন মনে হচ্ছে সমস্ত শরীর ভারী। ইচু শুয়েই পা দিয়ে চালের হাঁড়িটা নেড়ে দেখলে সেটা ওর পায়ের তলার দিকেই থাকে। হাঁড়িটাতে সামান্য কিছু চাল আছে মনে হলো তার। ইচু বললে, আজ আর জনে যাব না, একটু পানি দে দিকে। ওর বউ বললে, জনে যাবে না, তবে চলবে কিসি? কেন? চাল তো রয়েছে তোর হাঁড়িতে, সজনে শাক মাখ সিদ্ধ কর, আর ভাত, নুন আছে। একটু নুন অমনি পড়ে আছে মালাটার তলায়, তবে আর কি, পানি দে, নামাজ করি। ইচু জল দিয়ে হাত মুখ ধুয়ে অজু শেষ করে ফজরের নামাজে বসে গেল। এটি তার জীবনের অতি প্রিয় কাজ, বাল্যকাল থেকেই। মজুরি করতে না যেতে পারে সে, কিন্তু নামাজ না করে সে দিনের কাজ কখনো আরম্ভ করেনি। নিমি বললে, উঠেছ যখন তখন জনে যাও। আজকাল যুদ্ধের বাজারি 10 আনা করে জন, অন্য সময় 3 আনা হতো যে। হাঁড়িতে যদি চাল থাকতে দেখলে তবে আর তুমি যাবে না, ও ভালো না। ইচু বললে, নামাজের সময় জ্ঞান জ্ঞান করিস না তো, এত চুপ কর। নামাজ শেষ করে ইচু দা হাতে বেরিয়ে যেতে গিয়ে একটু যেন থেমে গিয়ে বললে, এই খিদে পেয়েছে রে, কি আছে রে? কিছু তো নেই। দেখ না হাঁড়িটা, বড্ড খিদে পেয়েছে। এই দুটো কটা পানি দেওয়া ভাত পড়ে আছে, আর কিছু নেই। তাই দে, বেলা না খেয়ে গেলি দুপুরবেলা এমন খিদে পায়, দা ধরতে হাত কাঁপে, কাজ করতে পারি নে। সাইডিপাড়ার গ্রামের পাশ দিয়েই রেল লাইন চলে গিয়েছে। রেল লাইন পার হয়ে ফাঁকা মাঠ একদিকে, মাঠের মধ্যে বিল, ভরা বাদ্রের বর্ষায় থই থই করছে তার জল। ধারে ধারে কাশবনে সবে ফুল ফুটতে শুরু হয়েছে। জলে কলমিলতা জালের মতো বিস্তৃত হয়ে আছে। বন খেজুর গাছের মাথায় তেলাকুচো লতার দুলুনি, টুকটুকে লাল তেলাকুচো ফল সবুজ পাতার আড়াল থেকে উঁকি মারছে। ফিঙে পাখি ঝুলছে রেলের তারে। রমাগোবালা জন্মজুর নিয়ে ধান কাটছে তার নিজের জমিতে। ইচুকে দেখে বললে, যাবা কোথায়? এই সনেকপুরের বিড়ি ধান কাটতে যাবা। কত করে জন দিচ্ছে? 7 সিকি করে বিঘে। তোমার কাছে তামাকের আগুন আছে? আগুন দাবা? নিয়ে যাও, ওই বন ঝোপের ধারে মালসা আছে। আর ভাত খেয়ে চলে এলাম, হাফ জিরুতি পারিনি। তামাক না খেলি কাজে মন বসে? মালসা থেকে আগুন নিয়ে তামাক খেতে খেতে চলল ইচু। ইচুর গ্রাম থেকে 2 মাইল দূরে সনেকপুরের বিলে 150-200 বিঘে জমিতে ভাদুই ধান পেকে গাছ শুয়ে পড়েছে। যেমন বর্ষা নেমেছে, 2-5 দিনে বিলের জল বেড়ে পাকা ধান ডুবিয়ে দেবে। তাই এবার মজুরির রেট এদিকে খুব বেশি, তার উপর আছে মজুরদের একবেলা খোরাকি। ইচুর বড় ভালো লাগে আল্লাহর কথা শুনতে। পায়রাগাছির ফকির এ অঞ্চলের মধ্যে নামজাদা সাধু। একবার ইচু তাকে দেখেছিল। বাল্যকাল থেকে ইচুর ঈশ্বরের দিকে কেমন যেন একটা টান। পায়রাগাছির ফকির সে টান আরো বাড়িয়ে দেন ওর। ইচু যেন কেমন হয়ে গিয়েছে তারপর থেকে। সংসারে মন দেয় না, মজুরি করে পয়সা রোজগারের দিকে বা খাওয়া দাওয়ার দিকেও মন নেই।
কাস্তে হাতে জমির ধান কাটতে কাটতে মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়ে। অনেকে ওকে তা নিয়ে খেপায়, বলে, ওই ইচু, শেষকালে ফকির হবা নাকি গা? ইচু মুখ নিচে বলে, না, দেখি। সে নিতান্ত ভালো মানুষ, কারো কোনো কথার প্রতিবাদ সে করতে পারে না। মজুরির রেট নিয়ে দরাদরি করতে পারে না বলে অনেকে ওকে ঠকিয়ে কাজ আদায় করে, বিনি মজুরিতে অনেক সময় খাটিয়ে নেয়। ইচু, আমার বাড়ি চাল কুমড়োর মাচাটা তুমি থাকতে নষ্ট হয়ে যাবে। কেন, কি হয়েছে চাচা? খুঁটিগুলো সব পড়ে গিয়েছে। ও বেলা এসে করে দেবানি চাচা। ইচু কথা ঠিক রাখতো নিজের, যাকে যা বলবে তা সে রাখবার জন্য প্রাণপণে চেষ্টা করবে, এটা সকলেই জানে। মহাজনের 2-3 বিশ ধান মুখের কথা ওকে দিয়ে দিত, এ পর্যন্ত সে কারো টাকা বা ধান মেরে দেয়নি। একবার পাশের গ্রামের মুকুজ্জিদের জমির ধান সে ভুল করে কেটে ফেলেছিল, বেশি নয়, কাটাখানেক জমির পাকা ধান। মুকুজ্জিদের জমির পাশে তখন ওর নিজের ওটবন্দি জমি ছিল 2 বিঘে। মুকুজ্জে মশাই যখন জানতে পারলেন তার জমির ধান কে কেটে নিয়েছে, তখন খুব হইচই জুড়ে দিলেন। কে ধান কেটেছে সন্ধান করতে পারলেন না, কারণ সবারই তখন ধান কাটবার সময়, সকলেরই বাড়িতে ধান, কার ধান তিনি গিয়ে ধরবেন? 1-2 পরে ইচু গিয়ে সন্ধ্যাবেলা তার বাড়ি হাজির হলো। মুকুজ্জে মশাই বললেন, কি রে ইচু, কি মনে করে? ইচু বললে, সালাম বাবু, একটা বদ্ধ ভুল করে ফেলেছি। কি রে? আপনার জমির ধানটা কাটাখানে কেটে ফেলে ঘরে নিয়ে গিয়ে তুললেম, তা বাবু 1.5 সুদ দিয়ে সেই ধানটা আপনারে ফেরত দিতে চাই। ও, তোর কাজ ইচু, আমি আকাশ পাতাল হাতড়াচ্ছি। আগে হ্যাঁ বাবু, সেদিন বড্ড বর্ষা, জমির আল ঠিক করতে পারিনি। তারপর পরস্পর শুনলাম আপনার জমির ধানকে চুরি করেছে বলে আপনি খোঁজ করছেন। তখন ভাবলাম বাবুরে বলে আসি, ক্ষতি লোকসান যখন অজান্তে করেই ফেলেছি, তখন 1.5 সুদ দেব আপনারে। মুকুজ্জে মশাই বিশ্বাস করলেন ওর কথা। ইচুকে অন্তত চোর বলে কেউ সন্দেহ করবে না। ইচু জন খেটে খায় বটে, কিন্তু আশেপাশে 4-5 গ্রামের লোক ওকে মনে মনে শ্রদ্ধা করে। মুকুজ্জে মশাই বললেন, তোকে সুদ দিতে হবে না ইচু, আমার ধান যা কেটেছিস ও আর ফিরিয়েও দিতে হবে না, ও তোকে দিলাম। ভুলে করে ফেলেছিস, তার এখন কি হবে? ইচু হাত জোড় করে বললে, তা হবে না মুকুজ্জে মশাই, ও ধান নিতে পারবো নি, মাফ করবেন, ও ধান আমার গলা দিয়ে নামবে না। আল্লাহ যা আমায় হাতে তুলে দেবেন তাই খেয়ে পরাণ বাঁচিয়ে রাখবো, যা না দেবেন সে আমার হারাম। মুকুজ্জে মশাই জানতেন ইচুকে, খুশি হয়ে বললেন, যাক, 2টো চিড়ে নিয়ে যা, বাড়ির মধ্যে তোর কাকিমার কাছ থেকে চেয়ে এনে। সনেকপুরের বিলটার কাছে পৌঁছে ইচু দেখলে জনমজুর এখনো কেউ এসে পৌঁছায়নি। এটা পছন্দ করে না সে। বেশি রেটে মজুরি নেব অথচ কাজে আসবো দেরি করে, মালিকের কাজে ফাঁকি দেব, এ তার ভালো লাগে না। ধান কাটে ঘড়ির কাঁটার মতো, এ কাজে তার ফাঁকি নেই। পথ চলতি লোকের জিজ্ঞাসা করে, কি ধান এটা গো? বেনাঝুপি। এবার ফসল কেমন? 2.5 থেকে 3 পট্টা হতে পারে। বিঘে? বিঘেই না, কাঠায়। ইচু হা হা করে হাসে পথিকের অজ্ঞতায়। পথিকের উদ্দেশ্যে চেঁচিয়ে বলে, কাঠায় 2.5 ধান ফলন হলি কি আমরা জন খেতে খাতাম করতে? বাড়ি কোথায় তোমার? এই সাইলে পাড়া। নাম? ইচু মণ্ডল। বেলা 2:30 গাড়ি দূরের রেল লাইন দিয়ে গড় গড় করে চলে গেল। একজন লোকে বাঁকে ঝুলিয়ে আতক্রোশ দূরবর্তী সনেকপুর গ্রাম থেকে কাঁসার জামবাটিতে সাজিয়ে এনেছে গরম ভাত,
কুমড়োর ঘন্ট ও কুচো চিংড়ি ভাজা। এ সময় ভালো খেতে দিয়ে মন খুশি করা মানে বেশি কাজ আদায় করা ওদের কাছ থেকে। জমির মালিকেরা তা জানে। আখের মণ্ডল খেতে খেতে বলে, আজ একটু সকাল সকাল যাব বুঝলে, মোর ঘরে নুন নেই, বাজার থেকে নুন না নিয়ে গেলি বাজ কাজ খেতে পাবনি। নুন কনে পাবা, বাজারে কালো খোঁজ করিছি, নুন মেলে না। ও মা, আলুনি খেয়ে খেয়ে মুখি তো পোকা পড়ে গেল। আর অন্ধকার খেয়ে খেয়ে চোখে ঢেলা বেরুল, কেরাচিনি তেলের মুখ দেখিনি কত কাল। এ দেখো কুমড়ো ঝালটা করেছে বেশ, সনেকপুরের এরা খেতে দেয় ভালো, পেটটা ভরি খেতে দেয়। কেরাচিনি কোথায় পাবা? খাওয়া দাওয়া শেষ করে আখের মণ্ডল দা কাটা তামাক সাজলে কলকেতে বেশ করে আগুন ধরিয়ে প্রবীণ রমজান মণ্ডলের হাতে দিয়ে বললে, দে ধরো চাচা। ইচু বললে, চাচা তোমার বয়স হলো ককুড়ি? তা যেবার জোড়া বন্যে হয়েছিলে সেবার আমি গরু চড়াতে পারতাম, 30 কি 40 হলো পেরায়। কেউ বিশেষ বুঝতে পারলে না। জোড়া বন্যা কত বৎসর পূর্বে কোন সালে হয়েছিল কেউ জানে না। রমজানের বয়স কম হলেও 70 ছাড়িয়েছে। যখন সে গরু চড়াতো তখন এরা কেউ জন্মায়নি। সংখ্যা সম্বন্ধে জ্ঞান এদের নিতান্তই সীমাবদ্ধ। বেলা যায় যায়, 5টার গাড়ি গড় গড় করে মালদার বেলের ওপর দিয়ে চলে গেল। ঝিঙের খেতে ফুল ফুটেছে সনেকপুরের মাঠে। নোয়ালি সর্দার জাতে বুনো, সনেকপুরের মধ্যে অবস্থাপন্ন। গরুর পাল তাড়িয়ে নিয়ে যাচ্ছে গ্রাম্য পথ ধরে। ইচু সন্ধ্যার নামাজ শেষ করে উঠতেই বেড়ার ধার থেকে নোয়ালি সর্দার বললে, ও ইচু, কাল আমায় জন দিতে পারবা? না গো। কেন? এই তো সনেকপুর বালাদের বিড়ির ধান কাটছি কি। চলো আমার বাড়ি, তামাক খেয়ে যাবা। রমজান মণ্ডলকে ইচু ডাক দিল, ও চাচা, সর্দারে বাড়ি যাবা, তামুক খাবা, চলো যাই। নোয়ালি সর্দারের তামুক খাওয়ানোর আসল উদ্দেশ্য মজুরির রেট সম্বন্ধে দরদস্তুর করা। ইচু রমজানের পুত্রের বয়সী, সুতরাং দরদস্তুর সম্বন্ধে রমজান নেতা হয়ে কথাবার্তা চলবে। 7 সিকির কম পারবনি গা, এতে তুমি রাগ করো না সর্দার। রমজান চাচা, তার চেয়ে আমার গলায় পা দিয়ে মেরে ফেলো না কেন? অন্যায্য তো কিছু বলছি নে। অন্যায্য নয় চাচা, যা ছিল 14 আনা তাই 7 সিকে। এটা ভেবে চিনতে কথা বলো। 5 সিকি করো, 5 সিকি করো। আর চাল ডাল মাছ পেঁচিয়ে দেবনি তোমারা, রান্না করে খেও। মোদের রান্না তো তোমরা আবার খাবা না। আমার পুকুরি এবার এই এত বড় বড় চ্যাং মাছ। নোয়ালি সর্দার হাত দিয়ে কাল্পনিক মৎস্যের দৈর্ঘ্য নির্দেশ করলে, যদি লোভ দেখিয়ে এদের কাজে টানা যায়। রমজান ঘাড় নেড়ে বলল, ও হবে না সর্দার, 7 সিকের কম করলি। আর এক কলকে ধরাও চাচা। হ্যাঁ রে, গাছের জালি শশা গোটা কতক নিয়ে যাও, দুজনে খেও। শশা পুঁতেছিলে নাকি? মাচার শশা না মেঠো? মেঠো কোথায় পাবো, এই উঠোনটাতে মাচা করে দিয়েছিলাম। শিম বরবটি শশা কিনে খাবার তো ক্ষমতা নেই মোদের, তরি তরকারির আগুন দাম। সে কথা আর বলো না, হাটে বাগুন কিনতাম পয়সা 2 3 তাই এখন বলে 8 আনা সের। খাদ্য খাদক উঠে গেল। ঝিঙে আছে? তা তোমার বাপ মায়ের আশীর্বাদে 2 কটা দেবানি, তুলে খেও। যাগ্গে 5 সিকেই দিও সর্দার, কারো কাছে পেরকাশ করো না যেন এ কথা। রমজান আলী এ কথা বলল সর্দারকে। ইচু ও রমজান তামাক খেয়ে ঝিঙে ও শশা নিয়ে উঠে চলে এলো।
নোয়ারি সর্দারের উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। সে জানে রমজান জন্মজুরের নেতা, ওর কথায় দরদস্তুর ঠিক হয়, ওকে খুশি রাখলেই হলো। ইচুর বাড়ি ফিরতে রাত হয়ে গেল। নিমিকে বললে, ভাত রেঁধেছিস? এবেলা শরীরটা খারাপ গো, পানি দেওয়া ভাত আছে, খাও। তরকারি কিছু নেই, এই এই ঝিঙে কটা রেঁধে দে। রাঁধবো কি দিয়ে? তেল কনে, 5 পলা ধার করে এনেলাম আচিরান বিবির কাছ থেকে, এখনো শোধ দিতে পারেনি, আবার কি ধার করতে ছুটব? পোড়া। নিমি খিলখিল করে সেটে মুখে আঁচল চাপা দিয়ে বলে, ও মা, মুই কনে যাব গো? ঝিঙে পোড়া, হে হে, ঝিঙে পোড়া, ঝিঙে পোড়া কেউ কখনো শোনেনি, খেতেই পারবা না। পারবো পারবো, দে তুই। খাওয়া দাওয়া শেষ হলো। পাকাটির আলো জেলে, তেল নেই, অন্ধকার ঘরদোর, কে আসে কি যায় কিছু বোঝা যায় না। কচু ঝাড়ে কেউ ঝোঁকার ঝোপে জোনাকি জ্বলছে, উঁচু নিচু, উঁচু নিচু, যেন দেবতা ঝিলিক মারছে। রাত্রে বৃষ্টি হবে বোধ হয়। ভাদ্রের গুমোট গরম। সারাদিনের হাড় ভাঙা খাটুনির পরে ইচু যেমন মাদুর পেতে শুয়ে পড়েছে, তখনই রাজ্যের ঘুম এসেছে ওর চোখে। আর জ্ঞান নেই। কতক্ষণ পরে সে জানে না। লোকজনের গোলমালে ইচু শেখের ঘুম ভাঙল। অনেক লোকের গলা বাইরে। ওরই উঠোন বাড়ির। পাড়ার মোড়র হাফেজ, ও ইচু, ইচু, বাড়ি আছো? বছিরুদ্দিন শেখ ডাকছে, ও ইচু, বলি ওঠো, শোনো এদিকে। ভোর সবে হয়েছে, কাকপক্ষী ডাকতে শুরু করেছে। ইচু ধর্মর করে উঠে বসে চোখ মুছলে। ফজরের নামাজের সময় উত্তীর্ণ হয়ে যায়, কিন্তু এত লোক ওর উঠোনে কেন? তাকে ডাকাডাকি বা কিসের এত সকালে? বাইরে এসে ঘুম চোখে উঠোনের দিকে চেয়ে অবাক হয়ে গেল। পাড়া শুদ্ধ মানুষ সব ওর উঠোনে। সে বিস্মিত সুরে বলল, কি হয়েছে গো মরলের পো? বুড়ো হাফেজ মণ্ডল বললে, এদিকে এসো। আগে আগে নামাজটা করে নি, নামাজের সময় হয়ে গেছে, দেরি হয়ে গিয়েছে। কিছু ঘরের পিছনের দাওয়ায় নামাজ সেরে নিয়ে আবার সামনে এলো। সবাই ওর দিকে একসঙ্গে এগিয়ে এলো। সবাই মিলে যেন একসঙ্গে ওকে কি বলতে চায়। ইচু ক্রমেই উদ্বিগ্ন হয়ে উঠছে। ওর বুকের ভেতর ঢিপ ঢিপ করছে। ভয়ও হয়েছে ওর। নিমি এ সময় আবার কোথায় গেল? হয়েছে কি? অন্য সবাইকে থামিয়ে দিয়ে হাফেজ বলল, এসো মোর সঙ্গে। ইচু শেখ ওদের পেছন পেছন কলের পুতুলের মতো চলল। রেল লাইনের দিকে সকলেই যাচ্ছে। নাবাল ক্ষেতের 1 হাঁটু জল পার হয়ে সবাই রেল লাইনে উঠল। একটা খেজুর ঝোপের আড়ালে রেল লাইনের উপর উঠে সবাই দাঁড়ালো থমকে। হাফেজ ডেকে বলল, এখানে এসো। কি ব্যাপার? ইচু এগিয়ে গিয়ে যা দেখলো তাতে তার মাথা ঘুরে গেল। সে নিজেকে পড়তে পড়তে সামনে নিলে। রেল লাইনের উপরে একটা রক্তাক্ত মৃতদেহ, গলা সামনের দিকে গভীরভাবে কাটা, দেহের সঙ্গে একটি অস্বাভাবিক কোণের সৃষ্টি করে চিত হয়ে পড়ে আছে। মৃতদেহ নিমির। তারপর আর তার ভালো কিছু মনে পড়ে না। গ্রামের লোকে মিলে তাকে কত কিছু প্রশ্ন করতে লাগলো। সে কোথায় ছিল? নিমি কতক্ষণ ঘরে ছিল? নানা প্রশ্ন। নিমি রেলে গলা দিয়ে মরেনি, তাকে নাকি খুন করে টেনে এনে রেলে শুইয়ে রাখা হয়েছে, তার চিহ্ন পাওয়া গিয়েছে। ইচু বুঝতে পারলে তার উপর অনেকের সন্দেহ এসে পড়েছে। পাশের গায়ে দফাদারদের সংবাদ দিতে লোক যাবে এখনই। তার আগে ইচুকে একবার জিজ্ঞাসা করা দরকার, সে কোথায় ছিল তা জানা দরকার। সেই জন্যই গ্রামের লোক তার বাড়িতে গিয়ে ডাকাডাকি করছিল। ইচু মাথায় হাত দিয়ে বসে পড়লে। বললে, মুই মুই কিছু বলতে পারি না চাচা, আল্লাহ জানে, আল্লাহ জানে। মুই মুই মরার মতো ঘুমুতি লাগলাম। বৌরি কিছু বললে? ঝগড়া হয়েছিল? কিছু না চাচা।
বউ ঘরে শুয়েছিল? ইচুর মনে একটা ভয়ানক সন্দেহ উঁকি মারলে। এই প্রশ্ন করে কেন লোকে? বশিরউদ্দিন শেখ এগিয়ে এসে ওকে উঠিয়ে বললে, মোর কথা সবাই শোনো, ইচু সেরকম লোক নয়। চলো এখনই বনগায় ওকে নিয়ে মোক্তার বাবুদের কাছে। বিহিত কথা তারা বলবে, তাদের পরামর্শটা নেওয়া দরকার। এখানে থাকলি এখনই দফাদার এসে ওকে বাঁধবে। তার আগে চলো মোরা ৬-৭ জন ওরে নিয়ে বনগায় যাই, পরামর্শ নিয়ে ফেলি। পুলিশ গ্রেপ্তার করবার আগেই কে কে যাবা? দেখা গেল প্রায় সকলেই যেতে চায়। ইচু ভগ্নস্বরে বলল, কিন্তু কিন্তু উকিল মোক্তার বাবুদের টাকা মুই কন্থে দেব? মোর হাতে একটা টাকা আছে, কালকার জনের দরুন, তাতে হবে? হাফেজ বলল, টাকার জন্যই তোমার ভাবনা হচ্ছে কেন? তোমার জান যদি বাঁচে কত টাকা হবে সে ভাবনা মোদের। তুমি চলো দিনি, কি বলো বশিরউদ্দিন? বশিরউদ্দিন বলল, তাল ইচ্ছয়, তাল ইচ্ছয়, টাকার জন্য তুমি ভেবনি, সে মোরা দেখবো। হাফেজ বলল, রেল লাইন ধরে চলো, রেল লাইন ধরে চলো, সোজা রাস্তা দিয়ে গেলে পুলিশই ধরবে। বেলা 7:30টার মধ্যেই ওরা বনগ্রামের বড় মুখতার রামলাল চাটুর্য মশায়ের বাসায় পৌঁছে গেল। রামলাল বাবু বেশিক্ষণ ওঠেননি, সেরেস্তায় বসেই চা খাচ্ছেন এবং মোহরি দুলাল চক্রবর্তীকে বিলম্ব করে আসার জন্য তিরস্কার করছেন। কাল চলে গেলে কাছারি বাড়ি থেকে জামিননামা দুটো সই করতে হবে, তোমার সে কথা খেয়াল থাকলো না? এখন এলে 8টার সময়, এমন করলে কি করে আমি কাজ চালাই? ওদের দরখাস্তের নকল নিয়েছো? আগে নকলের জন্য দরখাস্ত করেছি। কাল বিনয়বাবু সকাল সকাল চলে গিয়েছিল, দেখা পাইনি। সকালে কাছারিতে গিয়ে আজ নকল দুখানা বার করে ফেলবে, নইলে জেরাই হবে না। কে কে তোমরা? কারা? কোত্থেকে আসছো? হাফেজ মন্ডল এগিয়ে এসে নিচু হয়ে ডান হাত তুলে কপালে ঠেকিয়ে বলল, সালাম বাবু, সালাম। কি ব্যাপার, বাড়ি কোথায়? হাফেজ মন্ডল বলল, বিপদে পড়ে এলাম বাবু, বড্ড বিপদে পড়ে গিয়েছি, খুনের ফ্যাসাদ। রামলাল বাবু প্রবীণ মোক্তার, মোক্তারি ব্যবসায় চুল পাকিয়েছেন। শক্ত কেশে লোক যখন পড়ে তখন দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পয়সা খরচ করে, ধীরভাবে সে পয়সা আদায় করতে হয়। সুতরাং একটা সিগারেট ধরিয়ে, প্রবীণ হলেও রামলাল বাবু তামাক খান না, সিগারেট খান। আরাম করে টান দিয়ে গম্ভীরভাবে বললেন, খুন? কিরকম খুন? হাফেজ ইচুর দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললে, এই লোকের বউকে গলা কাটা অবস্থায় কাল রাতে রেল লাইনে পাওয়া গিয়েছে। ওর নাম কি? ইচু। ও রাত্রে কোথায় ছিল? বাড়িতেই শুয়েছিল বাবু। বউয়ের স্বভাব চরিত্র কেমন? হাফেজ চুপ করে রইল। সে প্রবীণ লোক, গ্রামের মোড়ল, তার মুখ দিয়ে আর ও কথা বার হয় কেন? বশিরউদ্দিন শেখ পাশ থেকে ঈষৎ গলা খাঁকার দিয়ে বলল, বাবু ভালো না। ইচু অবাক হয়ে বশিরউদ্দিন মুখের দিকে চেয়ে রইল। নিমির স্বভাব চরিত্র ভালো ছিল না? কই, একদিনও তো সে কিছু জানে না। সে নিমির স্বামী, সেই কেবল জানে না, আর সবাই জানে। হাফেজ চুপ করেই রইল। বশিরউদ্দিন বলে যেতে লাগলো, বাবু এ লোক বড্ড ভালো মানুষ, নিরীহ ভালো মানুষ, ও কিচ্ছু জানে না এসব কথা, খুনও করেনি। রামলাল মুক্তার বাধা দিয়ে ধমকে সেরে বললেন, তুমি কি করে জানলে? তোমাকে ডেকে নিয়ে গিয়ে লোকে খুন করবে নাকি? যা তুমি জানো তাই বলো, যা জানো না তা নিয়ে জ্যাঠামি করো না। যাও বসো ওখানে। পরে হাফেজের দিকে চেয়ে বললেন, তুমি কি জানো বলো মোড়ল। বশিরউদ্দিনের অবস্থা বিপর্যয়ে হাফেজ একটু ভয় পেয়ে গেল। সমীহ করে সংযত হয়ে বললে, আগে বাবু যা বলছেন অতি লেজ্জ কথা, তবু ইচু আমাদের লোক ভালো, সবাই এ কথা জানে।
আপনি সব লিখে জিজ্ঞাসা করেন, সবাই এ কথা বলবে। রামলাল বাবু সিগারেটে টান দিয়ে বললেন, ঘটনা বলো। হাফেজ ঘটনা বর্ণনা করলে। ইচু মণ্ডলের মুখে যা সে শুনেছে। জন খেটে এসে অঘরে ঘুমুচ্ছিল, সবাই গিয়ে ডেকে ওর ঘুম ভাঙায়। ও বলেছিল রাত্রে ঘুমে অচৈতন্য হয়ে পড়েছিল, কি হয়েছে না হয়েছে কিছুই জানে না। শোবার আগে ও স্ত্রী ওকে ভাত খেতে দিয়েছিল। ঝগড়া বিবাদ তো হয়নি? আত্মহত্যা নয়? না বাবু, গলায় অস্তরের দাগ দেখলি বোঝা যায়, গলা কেটে রেল লাইনে ফেলে রেখেছিল। রামলাল বাবু বললেন, অন্তত তাই প্রিজাম্পশন হবে, পুলিশও তাই বলবে। লাশ দেখে কে আগে? বাবু, মোর ভাই আর নবী শেখ সকালে রেল লাইনের ধারে নালায় মাছ ধরতে যাচ্ছিল, তারাই দেখতে পায়। পেয়ে হন্তদন্ত হয়ে ছুটে এসে আমারে খবর দেয়। মই তখনই দৌড়ালাম লাইনের ধারে। আচ্ছা আচ্ছা, বুঝেছি, থাক, সুরতহাল আগে হয়ে যাক, তারপরে দেখা যাবে। গ্রামের দফাদারকে খবর দিয়ে এসেছো তো? বেশ করেছো, বড্ড শক্ত কেস, সন্দেহ গিয়ে ওই ইচু মণ্ডলের উপরেই পড়বে। বউয়ের স্বভাব চরিত্র খারাপ ছিল, ভালো মানুষ লোক হঠাৎ রেগে উঠলে এসব ক্ষেত্রে ভয়ানক হয়ে ওঠে কিনা। তোমরা লুকিয়ে এসেছো তো? হ্যাঁ বাবু। একটা কথা শিখিয়ে দিই, ইচু। ইচু এগিয়ে গিয়ে সেলাম করে দাঁড়ালো, তার পা দুটো ঈষৎ কাঁপছে। বলি শোনো, তুমি খুন করেছো কি না করেছো তা আমি তোমায় জিজ্ঞাসা করব না, আমাদের কাজ তা নয়। আমরা ধরে নেব তুমি খুন করনি, কিন্তু পুলিশ তা শুনবে না। তোমাকে আজ সম্ভব রাস্তায় যেতে যেতেই গ্রেপ্তার করবে, তোমার স্বীকার করবার জন্য নানা রকম চেষ্টা করবে, কিন্তু কিছুতেই তুমি বলো না যে তুমি খুন করেছো। স্বীকার কিছুতেই করবে না, করেই থাকো বা না করেই থাকো, বুঝলে? যাও, সাবধানে যাও। হাফিজ বললে, বাবু, পুলিশই ধরলে রাখবে কনে ওরে? রাখবে হাজতে, যতদিন না বিচার শেষ হয়। তবে এখানে শেষ বিচার হবে না। দোষী প্রমাণ হলে দায়রায় চালান হবে যশোরে, সেখানে জজ সাহেব বিচার করবেন। বাড়ি গিয়ে পয়সা কড়ি জোগাড় করো গিয়ে, বড্ড ফ্যাসাদে পড়ে গিয়েছ, অনেক টাকার খেলা। হাফেজ ও বশিরুদ্দি সব শুনে যেন মাটির মধ্যে বসে গেল। কোন গায়ে মুক্তাবাবুর টাকায় জোগাড় হয় না, আবার যশোর জেলার কোর্টের উকিলবাবুদের টাকা, গরিব গ্রামের লোকের চাঁদায় কি জোগাড় হয়ে উঠবে? ইচুকে বাঁচানো মুশকিল হয়ে উঠল। এতক্ষণ পরে ইচু কথা বললে। এতক্ষণ সে একটিও কথা বলেনি। এইবার সে হাত জোর করে বললে, বাবু, বাবু, মোর একটি কথা বলবার আছে। ওর মুখের দিকে সবাই চাইলে, মোক্তারবাবুও চাইলেন। এইবার বোধ হয় সব প্রকাশ করতে চাইছে লোকটা, এইরকম ভাবেই বলে সবাই, তাই জানে সকলে। হাফেজ ও বশিরুদ্দি মুখ চাওয়াচাওয়ি করলে, কি জানি ওর পেটে কি আছে। মানুষকে সব সময় বাইরে থেকে চেনা যায় না। রামলাল মুক্তার জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে চাইলেন। ভাবটা এইরকম, বলে ফেলো বাবু, যা আছে পেটে। অমন অনেক ঘুঘুই আমরা দেখলাম, তুমি এখন বাকি আছো, বলো, বলে ফেলো। কিছু রামলাল বাবুর পা দুটো জড়িয়ে ধরে বলল, বাবু, বাবু, মোর একটা দরবার আছে, যাতে হয় আপনি তা দেখবেন। মুই মুই গরিব লোক, জন খেতে খাই। আপনার পয়সা হয়তো মুই দিতে পারবো নি, গরিব বলে দয়া করে একটা আবদার রাখবেন মোর। আল্লাহ, আল্লাহ দিন দুনিয়ার মালিক আপনার আপনার ভালো করবে। আহা, পা ছুঁয়ো না, পা ছুঁয়ো না। কি কি বলো তো দেখি, কি বলতে চাইছো? বাবু, বাবু, যেখানে মোরে রাখে যা করে খেতি নেই, কিন্তু বাবু আপনি এইটা তাদের বলে দেবেন, ব্যবস্থা করে যেন 5 ওয়াক্ত
নামাজ আমি যেন সেখানে পড়তে পারি, 5 ওয়াক্ত নামাজ আমি যেন পড়তে পারি। আর আর কিছু আমার বলার নেই বাবু। রামলাল বাবুর শিরস্থায় বজ্রপাত হলেও লোকটা অতটা চকিত হতো না। হাফিজ ও বচিরুদ্দি আবার পরস্পর মুখ চাচাই করলে। ঘুঘু মুক্তা রামলাল চাটুর্যে হাঁ করে মুখের দিকে চেয়ে রইলেন। এরকম কথা এ সময় তিনি সামান্য একজন গ্রাম্য লোকের মুখ থেকে আশা করেননি। যে খুনের দায় আজ পথেই হয়তো পুলিশ কর্তৃক গ্রেপ্তার হবে, আজ বাদে কাল যাকে দায়রায় চালান দেওয়া হবে, শত অসুবিধা, অর্থনাশ, নির্যাতন যার সামনে, আর আইনের খাড়া যার মাথার উপর ঝুলছে নিষ্ঠুর নিয়তির হৃদয়হীন রক্তাক্ত ইঙ্গিতের মতো। রামলাল বাবুই সেদিন বার লাইব্রেরিতে গিয়ে গল্প করেছিলেন। সত্যি অবাক হয়ে গেলাম ভায়া যখন লোকটাও কথা বললে। আজ যাকে পথেই অ্যারেস্ট করবে পুলিশ, কাল পূর্বে হাজতে যার সব যেতে বসেছে, সে যে ওই ধরনের রিকোয়েস্ট করতে পারে তা আমার মাথায় আসেনি। আমি আগে ভেবেছিলাম বুঝি কনফেস করবে। সামান্য একজন লোক। আমার চোখে জল এসে পড়ল ভায়া। ওরা সব চলে গেল। ইচু শেখে ওরা বাজার থেকে পেট ভরে তেলে ভাজা সিঙ্গাড়া, কচুরি আর মুড়ি খাওয়ালে। হাফেজ বললে, ওরে চারটি হোটেলের ভাত খাইয়ে দিলি হতো না? পুলিশি ধরলে কোথায় নিয়ে যাবে, আজ খাওয়া হবে কিনা ঠিক নেই। কিন্তু অত সকালে হোটেলে ভাত পাওয়া যায় না। রাস্তা চলতে লাগলো সবাই। দুপুরের কিছু দেরি আছে। ইচু পথের পাশে এক বটতলার ছায়ায় নামাজ পড়তে বসলো। আর কোনো কথা ওর মনে থাকে না। ঝিরঝিরে হাওয়ায় আজ পথের ধারের গাছতলায় অপূর্ব আনন্দ ও শান্তি নেমে আসে প্রাণে নামাজের সময়। সে সব ভুলে যায়, চোখে যেন জল আসে। নিমি কত ভাত রেঁধে দিয়েছে, কত আদর যত্ন করেছে, তার চরিত্র খারাপ ছিল সে কিছুই জানে না। নিমির জন্য বুকের মধ্যে একটা বেদনা। নিমিকে সে খুন করবে? কাউকে কখনো খুন করার কথা তার মনে আসেনি। আল্লাহ সাক্ষী আছেন সব কাজের। ভয় কি? মালিক যা করবেন তাই হবে। রাস্তায় ওকে পুলিশে ধরলে না। বেলা 2টোর সময় বাড়ি ফিরে ওরা দেখলে পুলিশ দফাদার অপেক্ষা করছে ওদের পাড়ার বড় মোড়লের বাড়ি। লোক গিজগিজ করছে, হাঁক ডাক, সাক্ষীর জবানবন্দি। বিকেল হয়ে গেল। শাইলিপাড়া গ্রামের সবাই এক বাক্যে দারোগার সামনে বললে ইচুর দ্বারা খুন হয়েছে তারা কেউ বিশ্বাস করে না। জবানবন্দিতে আরো প্রকাশ পেল ইচুর স্ত্রী নিমি প্রায় রাত্রে স্বামীকে ঘুম পাড়িয়ে বাড়ি থেকে বেরুত। গ্রামের মধ্যে তার প্রেমিকের অভাব ছিল না, প্রেমের প্রতিদ্বন্দ্বিতাও চলত। দারোগা ইচুকে সামনে ডাকিয়ে প্রশ্নের পর প্রশ্ন করলেন। শেষে বললেন, তুমি কিছু জানতে না যে তোমার স্ত্রীর চরিত্র খারাপ? না না দারোগা বাবু, কিছু জানি নে মুই। জানো এতে চালান দিলে তোমার ফাঁসি হতে পারে। আল্লাহ যদি তাই মর্জি হয়, মোর মনে এতটুকু খেদ থাকবে না দারোগা বাবু। তেনার যা মর্জি তাই তিনি করুক, মুই খুশি ছাড়া অখুশি হব না। বুড়ো হাফিজ মণ্ডল এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, কাকে কি বলছেন বাবু? আল্লাহর কথা উঠলেই ওর জোরে চোখ দিয়ে পানি না পড়ে তো আমি মানুষই নই। অমন লোক এদিকে কোথাও পাবেনি। দারোগা বাবু বললেন, তুমি কাল রাত্রে কোথায় ছিলে? ঘরে শুয়েছিলাম, মরার মতো ঘুম এসেছিল চোখে। সনেকপুরের বিলি জন খাটলাম সারাদিন। ওনারা ডাকলে সকালবেলা, তখন মুই ঘুম ভেঙে উঠি। দারোগাবু অভিজ্ঞ লোক, পুলিশের চাকরি অনেক দিন করছেন। কে সাধু কে বদমাইশ চেনেন। ইচুর দ্বারা এ কাজ হয়নি। ওর মুখের দিকে চেয়ে তখনই বিদ্যুতের লেখা বাণীর মতো তার মনের মধ্যে সত্য উদয় হলো। সেই সন্ধ্যায় ইচু নামাজ সেরে ভাঙা খালি ঘরে ঢুকতেই ওর প্রাণটা হা হা করে উঠল।
নিমি, ও নিমি, মোরে ভাত এনে দে। সে যেন আপন মনেই ডাকলো। নিমিকে সে কত ভালোবাসতো, সে যা বলে ওসব সে বিশ্বাস করে না। বিচার করবার সে কেউ নয়। নিমিকে সে ক্ষমা করেছে। নিমি, ও নিমি, মোরে ভাত এনে দিলি নে। পরদিন গ্রামের লোক সকালে উঠে ইচুকে আর তার ঘরে দেখতে পেলে না। সে এক বস্ত্রে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে কখন। গৃহস্থালির কলসি, হাঁড়িকুড়ি, নারকেলের মালা, দু একখানা পিতলের ঘটি বাটি সব ফেলে রেখে গিয়েছে। খোলসেখালি গ্রামের প্রান্তে নদী তীরে তেঁতুল গাছের তলায় পর্ণকুটিরে একজন ফকির কোথা থেকে এসেছে। সন্ধ্যায় আকাশের নীল পটে মেঘের রচনার সঙ্গে সঙ্গে সে খেজুর চটা বিছিয়ে নদীর ধারে যখন নামাজ পড়ে, তখন লোকে সবিস্ময়ে তার মুখে দেখেছে এক অদ্ভুত আলো, প্রভাতী তারার মৃদু জ্যোৎস্নার মতো। এক সন্ধ্যা ভিক্ষেই তার উপজীবিকা। সবাই ওকে মানে, ভক্তি করে। নাম ওর ইচু ফকির। নমস্কার। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প ফকির এখানেই শেষ হলো।